আচ্ছা, আমরা কি একটা বড় মন্দার দিকে অগ্রসর হচ্ছি দিনে দিনে? বৈশ্বিক আর্থিক অস্থিরতা, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, লজিস্টিকের দুর্দান্ত বাধাগ্রস্ততা, উত্তাল মধ্যপ্রাচ্য, আমাদের মতো গরিব দেশগুলোর জিনিসের দাম হু হু করে বেড়ে যাওয়া, এই সবগুলোকে আমাদের এই নির্দেশনা দেয় না, এই একটা বার্তা দেয় না যে আমরা খুব বড় একটা মন্দার মধ্যে ঢুকে যাচ্ছি? এই মন্দার কারণে আপনি কি নিজেকে খুব আতঙ্কগ্রস্ত মনে করছেন? কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই মন্দার সময় ৯৯% মানুষ প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কিন্তু 1% মানুষ তাদের ভাগ্য গড়ে। আজকে এই ছোট্ট ভিডিওটায় আমি দেখানোর চেষ্টা করব যে ৯৯% মানুষ কি ধরনের ভুল করে এবং সেই ভুল থেকে বের হয়ে আসার উপায় বা কি। আমার যারা বন্ধু আছে বিভিন্ন চাকরি করে, তারা বলে তাদের এখন নাভিশ্বাস অবস্থা, কারণ যার যেমন বড় বেতন তার বাজেটও সেরকম বড়, তার লাইফস্টাইল সেরকম। হঠাৎ করে লাইফস্টাইল কমানো যায় না, ইট টেক্স টাইম। আমার পরিচিত যারা বিজনেস ম্যান, যারা বড় ছোট, অধিকাংশরই কথা হচ্ছে যে তাদের সেল অনেক কমে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের রিকভারি রেট, কাস্টমারের কাছে তারা যে টাকা পায় সেটা ড্রাস্টিক্যালি ফল করছে। এই সার্বিক বিষয়াবলী দেখলে আপনি বুঝতে পারবেন যে টোটাল ইকোনমিতে ট্রানজেকশন কমে গেছে, বাই সেল কমে গেছে, পরিমাণ কমে গেছে, নাম্বার অফ ট্রানজেকশন কমেছে। তার মানে ইকোনমি কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এটা একটা মারাত্মক খারাপ অবস্থা ইকোনমির। ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ যদি প্রলং করে, হরমুজ প্রণালী যদি পুরা খুলে দেয়া না হয়, তাহলে বিশ্বে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। তবে এখানে যারা প্রিপেয়ার্ড তারা কম ক্ষতিগ্রস্ত হবে, আর যারা লেস প্রিপেয়ার্ড বা আনপ্রিপেয়ার্ড তারা খুব মারাত্মক ক্ষতির মুখে পড়বে। সুতরাং একটু আমরা প্রিপেয়ার হওয়ার চেষ্টা করি না কেন? বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে লুকা ছাপার কিছু নাই। আসলে সবাই টের পাচ্ছে, যখন কেউ কিছু কিনতে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তখন তার কাছে মুদ্রাস্ফীতির বিষয়টা পরিষ্কার প্রকটভাবে দেখা দিচ্ছে। 2026 সালের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে যে আমাদের এখন ইম্পোর্টেড ইনফ্লেশন, আমদানিজনিত মুদ্রাস্ফীতি প্রবল। তেলের দাম বেড়ে গেছে, সেই সাথে সাথে সবকিছুর দাম বেড়ে গেছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আমরা এমনি জানি যে গড় মুদ্রাস্ফীতি 9%-এর উপরে আছে। এটা তো ন্যাশনাল মুদ্রাস্ফীতি, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা মুদ্রাস্ফীতি আছে এবং সেটাই হিসাব করা যুক্তিসঙ্গত হবে। সেটা 20, 25, 30 হতে পারে। এক একজনের কনজাম্পশন বান্ডেল অনুসারে তার মুদ্রাস্ফীতির হার তেমন বেশি বা কম। আর মুদ্রাস্ফীতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় যেটা করে তারা সেটাই করে চলেছে। সেটা কি? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, মুদ্রার সাপ্লাই কমিয়ে দেয়। আমি যেটা মনে করি এটা এক পেশে একটা পদ্ধতি, যেটা এখন আর কাজে লাগে না। কন্ট্রাকশনারি মনিটারি পলিসি করলেই মুদ্রাস্ফীতি কমে যাবে, তার কোনো প্রমাণ নিকট অতীতে নেই। যা হোক, চরম মুদ্রাস্ফীতি এটা এখন বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের এখন যে ভুলগুলা হয়ে যায়, সেই ভুলগুলা থেকে দূরে থাকতে হবে। তবে তার আগে কি কি ভুল হয় সেটা আমরা একটু দেখে নিই, যেটা নিয়ে আলাপ করার জন্য আমি এই ভিডিওতে ঢুকেছি। নাম্বার 1, আতঙ্কে সম্পত্তি বিক্রি। অনেকে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে ভয় পেয়ে লিকুইডিটি কাছে রাখতে হবে এটাও মনে করে অনেক ইম্পর্টেন্ট সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, লিকুইডেট করতে চায় তারা। তার মধ্যে গোল্ড পড়তে পারে, সিলভার পড়তে পারে, ল্যান্ড পড়তে পারে, শেয়ার পড়তে পারে, যে কোনো কিছু আতঙ্কে তারা বিক্রি করে দিচ্ছে, দেয়। তাহলে এই যে আতঙ্কে আপনি বিক্রি করছেন এই সময়ে, তার মানে আপনি সঠিক দাম পাবেন না। তাহলে এটা কি করবে? যারা ওই 1% মানুষ যারা আতঙ্কগ্রস্ত হয় না, যারা ভবিষ্যৎ গড়ে, তারা ওই সম্পত্তি আপনার কাছ থেকে কম দামে কিনছে বা কিনে নিবে। 2 নম্বর যে ভুল, সেটা হচ্ছে ঋণের ফাঁদে আরো একটু বেশি করে জড়িয়ে যাওয়া। যার ক্যাশ টাকা বের করার কোনো উপায় নেই, কিন্তু ঋণ নেওয়ার সুযোগ আছে, সে মনে করছে আমি আমার হাতে ক্যাশ রাখতে হবে, সুতরাং আমি ঋণ নিই। সেই ঋণ ক্রেডিট কার্ড থেকে হতে পারে, এক ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল এখন 3 ব্যাংকের ক্রেডিট কার্ড নেয়া। সেই ঋণ কনজিউমার লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে। এই ঋণের পরিধিটা বাড়ানো এবং অধিকাংশ ক্ষেত্রে ঋণটা আনপ্রোডাক্টিভ খাতে খরচ করা, তার ফলে ভবিষ্যতের আয়কে খেয়ে ফেলা হচ্ছে, যেটাও খুব বড় একটা ভুল। শুধু বড় ভুল না, এটা হচ্ছে একটা ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ। নাম্বার 3, বাজেটহীন জীবনযাপন করা। এই সময় মানুষ খুব স্ট্রেসড আউট থাকে, যেহেতু আতঙ্কিত থাকে। এমনিই তো আমরা বাজেট কি সেটা বুঝি না, বুঝলেও সেটা তৈরি করি না। আর এই সময় বিশেষ করে মানুষের আরো বাজেটহীনতা কাজ করে, বাজেট রেখে কি হবে এমন একটা মানসিকতা ভিতরে কাজ করে। ফলে খরচের উপরে আর লাগাম থাকে না, মানি ট্র্যাক করা, কোথায় মানি যাচ্ছে সেটাই খেয়াল থাকে না। এই ভুলও মানুষের খরচকে বাড়িয়ে দেয় এবং তার কাছে যে টাকা ছিল ক্যাশ, সেই ক্যাশটা আউটফ্লো ঘটিয়ে দেয়। পরবর্তীতে তার সেভিংস নষ্ট হয়, বিনিয়োগ নষ্ট হয়। আর 4 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধিতে অনীহা। এই সময় এমনি সবার নাজেহাল অবস্থা, মানুষ এমনি চায় না পড়তে, এমনি চায় না কোনো সেমিনারে, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে, কোনো অনলাইন কোর্সে ভর্তি হতে। এই সময় আরো তার মধ্যে অনীহা কাজ করে। মেন্টালি অস্থির থাকলে কিন্তু শিক্ষা গ্রহণ করতে ইচ্ছে করে না। কিন্তু এই সময় দক্ষতা গ্রহণ করারও বড় একটা সময়। অল্প দামে আপনি কোর্স কিনতে পারেন,
অল্প দামে বই কিনতে পারেন, বিনা পয়সায় অনেক ভালো ভালো ভিডিও শুনতে পারেন, এআই টুলের কাছ থেকে আপনি যে কোনো ইনফরমেশন নিয়ে নিতে পারেন। সুতরাং আপনার যদি দক্ষতা বৃদ্ধির জন্য অনীহা না থাকে তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন। কিন্তু এই সময়ে অস্থিরতার কারণে মানুষ সেটা থেকে দূরে থাকে, এবং এই সবগুলো এক একটা বড় বড় ভুল। মনে রাখা দরকার আমাদের সবার যে এই যে মন্দার সময়ে আপনি যদি নিজেকে গ্রো আপ করেন, নিজেকে যদি স্কিল করে গড়ে তোলেন, মোর স্কিল সেট আপনার পালকে যুক্ত করেন, তাহলে সেটা আপনার জন্য একটা অবিনাশী সম্পদ হিসেবে কাজ করবে, যেটা এখন এবং পরবর্তীতে আপনার ইনকাম কয়েকগুণ বাড়িয়ে দেবে। এখন এই মন্দার সময়ে আপনার কৌশল কি হবে টিকে থাকার জন্য? রক্ষণাত্মক একদিকে হবে, আবার আক্রমণাত্মক হবে, এই দুটোর সমন্বয় করা। চারটিখানি কথা নাই, বাট আমি সংক্ষেপে একটু জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে ক্যাশ রিজার্ভ রাখা বা এমার্জেন্সি ফান্ড করা 6 মাস থেকে 1 বছরের, যে করে হোক 6 মাস থেকে 1 বছরের খরচ চলার মতো ক্যাশ টাকা আপনি এমন জায়গায় রাখবেন যে টাকাটা আপনি ব্যবহার করতে পারেন যখনই প্রয়োজন হয়। এটা কোনো সম্পদের মধ্যে না রেখে লিকুইড ফর্মে ব্যাংকে রাখতে পারেন। 2 নাম্বার হচ্ছে ঋণের ফাঁদ থেকে মুক্তি। প্রথম কথা হচ্ছে নতুন ঋণে না জড়ানো, এবং যেগুলো খুব হাই ইন্টারেস্ট বিয়ারিং ঋণ আছে সেগুলো থেকে কষ্ট করে হলেও, কম খেয়ে হলেও আস্তে আস্তে বেরিয়ে যাওয়া। 3 নাম্বার হচ্ছে নতুন দক্ষতা অর্জনে মনোযোগ দেয়া। আতঙ্কিত হয়ে কোনো কিছু অর্জন করা যায় না। অর্জন করার জন্য আপনার শান্ত ব্রেন লাগে, আপনার পেশেন্স লাগে। সুতরাং কষ্ট করে হলেও ডিসিপ্লিন রয়েছে নতুন স্কিল সেট অর্জন করার জন্য নিজেকে নিবেদিত করুন। নতুন স্কিল আপনাকে টিকিয়ে রাখবে। সবকিছু যদি ভেসে যায় কিন্তু আপনার মাথা যদি ঠিক থাকে আর আপনার যদি স্কিল সেট ঠিক থাকে, তাহলে আপনি আবার নতুন করে দাঁড়াতে পারবেন। এই যে 3টা পয়েন্ট বললাম সবগুলো কিন্তু ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। আর অফেন্সিভ স্ট্র্যাটেজি কি? স্মার্ট ইনভেস্টিং। মন্দার সময় হলো সম্পদ গড়ার সবচেয়ে ভালো সময়, কিন্তু অধিকাংশের হাতে টাকা থাকে না, যেহেতু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা খুব কম চিন্তা করি। এই সময় ব্লু চিপ শেয়ার যেগুলো খুব ভালো ভালো যেগুলো শেয়ার, সেই সব শেয়ারগুলো দেখবেন অনেক কম দামে বিক্রি হচ্ছে। ইউ বাই দোজ শেয়ারস এন্ড কিপ ইট ফর লং। আর অল্প অল্প করে শেয়ার কিনুন, একেবারে না। ডলার কস্ট অ্যাভারেজিং যেটা আছে, যে আজকে কোনো শেয়ার কিনলেন 100 টাকায়, কালকে সেটা কিনলেন 90 টাকায়, কয়দিন পরে কিনলেন 110 টাকায়, কয়দিন পরে কিনলেন 80 টাকায়, এভাবে আপনার কস্টিংটা কমিয়ে আনেন। আর খুব ওভার ডাইভার্সিফিকেশনে যাবেন না। 5টা শেয়ারে বিনিয়োগ করুন 5 সেক্টরের, অথবা সর্বোচ্চ 10টা শেয়ার। অনেকে আমি দেখেছি 50টা শেয়ারে বিনিয়োগ করতে। ডোন্ট গো ফর দ্যাট। আপনি ইউ ক্যানট ট্র্যাক ইউর ইনভেস্টমেন্ট। বর্তমান সময়ে আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। বিলাস দ্রব্য থেকে পারলে একেবারে দূরে থাকুন। অনেকে হয়তো বলবে যে খরচ না করলে আয় করবো কিভাবে, কিন্তু এটা সেই সময় নয়। আপনি চাইলেই এখন অনেক আয় করতে পারবেন না, কিন্তু খরচ কমিয়ে আপনি আপনার বাজেটের মধ্যে থাকতে পারবেন, আপনার সঞ্চয়কে রক্ষা করতে পারবেন, বিনিয়োগকে রক্ষা করতে পারবেন। অবশেষে বলি যে মন্দা আপনাকে কিন্তু ধ্বংস করার জন্য আসে না, কিন্তু অনেক মানুষ ধ্বংস হয়ে যায়। কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে সেখান থেকে নতুন কিছু আপনি অর্জন করতে পারেন, আপনি অনেক অ্যাসেটও অর্জন করতে পারেন। ওই যে রিসার্চে যেটা বলে যে 99% মানুষ প্যানিকড হয় আর 1% মানুষ তাদের ভাগ্য করে। আপনি 99%-এর দলে না থেকে 1%-এর দলে সামিল হন। আপনি প্যানিকড হয়ে নিজের ক্ষতি ছাড়া লাভ কিছু করতে পারবেন না। প্যানিকড হওয়ার যথেষ্ট কারণ থাকবে আমি জানি, তারপরও নিজের মাথাকে ঠিক রাখুন, সময়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করুন, ডিসিপ্লিন রয়েছে ভালো কাজগুলো করতে থাকুন, দক্ষতা অর্জনগুলো করতে থাকুন, সঞ্চয়কে বজায় রাখুন, ইনভেস্টমেন্ট যেটা করছিলেন পারেন করেন, আর যদি বাই চান্স খুব বেশি বিপদ হয়ে যায় তাহলে ইনভেস্ট না ভেঙে কিভাবে চলা যায় সে ব্যবস্থা করুন। আর এই সময় আমার একটা বই আছে, আমি কি 1 কাপ কফিও খাবো না, এই বইটা যদি আপনি পড়েন দেখবেন যে এই সংকটকালীন সময়ে আপনার টোটাল আর্থিক ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে এবং কি করতে হবে সেটা বুঝতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।